আরও 2 মামলায় রিমান্ডের স্বৈরাচারের উপদেষ্টা সালমান, আদালতে তোলা হবে সালাম মুর্শেদী, আব্দুর রউফ ও কামাল নাসেরকে। শ্রমিকদের অবরোধে আশুলিয়া চন্দ্রা মহাসড়কে 3 দিন ধরে আটকা যানবাহন, ট্রাকে নষ্ট হচ্ছে পচনশীল পণ্য, দ্রুত সমাধানের দাবি। শুভ মহলার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু, মন্দিরে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আনুষ্ঠানিকতা। রাজশাহী অঞ্চলে কমেছে ইলিশ আহরণ, গত বছরের তুলনায় নেমেছে অর্ধেকে, পদ্মার গভীরতা বাড়ানোর পরামর্শ। এবং ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, দেশজুড়ে জরুরি অবস্থা জারি, বিপক্ষের কড়া হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। স্বৈরাচার হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আরও 2 মামলায় রিমান্ডে নেওয়া হলো। বুধবার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে। এ সময় ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানার 2টি বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তার 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় সালমান এফ রহমানের রিমান্ড বাতিল চান তার আইনজীবী। পরে শুনানি শেষে তাকে দোহার থানার মামলায় 3 দিন ও নবাবগঞ্জ থানার মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়া খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী সহ বাকি আসামিদের দুপুর নাগাদ আদালতে আনার কথা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, কোন কোন মামলায় সালমান এফ রহমানকে রিমান্ডে দেওয়া হয়েছে, আজ আর কতজনকে আদালতে আনা হতে পারে, কি জানতে পেরেছেন আপনি? জি, যেমনটি বলছিলেন আসলে আমরা এই মুহূর্তে সিএমএম কোর্টে এখানে অবস্থান করছি এবং এখানে সকাল থেকে যে এখন পর্যন্ত যে তথ্য সে অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং আমরা দেখেছি তাকে 2টি মামলায় সেখানে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। অর্থাৎ সেখানে 2টি মামলার মধ্যে একটি হচ্ছে দোহার এবং আরেকটি মামলা হচ্ছে নবাবগঞ্জের মামলা ছিল। এগুলো 2টি আসলে একটি ছিল ভাঙচুর এবং পোড়ানো মামলা ছিল এবং তার প্রেক্ষিতে আমরা বিস্ফোরণ মামলা দেখেছি। এই মামলাগুলোর প্রেক্ষিতে তাদের যে পুলিশ যারা আছেন তারা 7 দিন করে রিমান্ড চেয়েছেন এবং 7 দিনের রিমান্ডেই আমরা পরবর্তীতে দেখেছি যে সেখানে তাদেরকে 3 দিন এবং পরবর্তীতে 4 দিনের 3 দিন এবং একটি মামলা 3 দিন, আরেকটি মামলা 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো এখন পর্যন্ত যে তথ্য আমরা কিছুক্ষণ আগে জেনেছি, এখানে যে অন্যান্য যে আসামিরা রয়েছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যে কামাল নাসের চৌধুরী, তাকে আনা হবে এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ, সাবেক এমপি এবং ফুটবলার আব্দুল সালাম মুর্শেদী, সাবেক ক্রীড়া সচিব মেজবাউদ্দিন এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে আনা হবে এবং আর এখন পর্যন্ত কাউকে আনা হয়নি। আর একটা বিষয় যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা আর একটা তথ্য পেয়েছি, সেখানে 14 বছর আগে পল্টন থানার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ একটি ময়লার গাড়ি পোড়ানোর মামলায় তাদেরকে সেখানে দীর্ঘদিন ধরে এই মামলাটি আসলে ঝুলেছিল এবং সেখানে পরবর্তীতে আজকে সেই মামলাটি খালাস করা হয়েছে। সেই মামলায় মোট 9 জন আসামি ছিল। 9 জন আসামির মধ্যে একজন মারা যাওয়ায় বাকি 8 জনকে খালাস দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে যে মির্জা ফখরুল ইসলামের আইনজীবী তিনি সেই বিষয়টি জানিয়েছেন। তো এখন পর্যন্ত আদালতের যে অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে সে অনুযায়ী তাদেরকে দুপুর নাগাদ আনা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে জানিয়ে রাখি, গ্রেপ্তারকৃত যারা আছেন তাদেরকে বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং ডিবি কার্যালয় থেকে এখানে যে আদালতের যে রায়গুলো হচ্ছে সেগুলো প্রেক্ষিতে তাদেরকে আদালত থেকে যখনই তাদেরকে ডাকা হবে তখনই তাদেরকে ডিবি কার্যালয় থেকে প্রেরণ করা হবে এবং তারপরে তাদেরকে আদালতে নিয়ে আসা হবে বলে এখানকার আইনজীবী, এখানকার আদালত থেকে আমরা
তথ্য পেয়েছি। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেখানে আমরা এখানে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং সেই ক্ষেত্রে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মূলত গতকাল রাতে আমরা দেখেছি বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আদালতে নিয়ে আসা হবে। তো এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। আজও বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছেন গার্মেন্টস শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা। তবে গাজীপুরের 98% কারখানা সচল রয়েছে উৎপাদন। পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শিল্প এলাকার সার্বিক চিত্র আমাদের জানাবেন, সেখানে এখন কেমন পরিস্থিতি বিরাজ করছে, সার্বিক তথ্য জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে 98টি পোশাক কারখানায় কিন্তু সচল রয়েছে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কাজে কিন্তু যোগদান করেছেন এবং তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। কিন্তু সকালবেলা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকা অর্থাৎ বগুড়া বাইপাস এলাকায় চাকরি প্রত্যাশীরা কিন্তু সড়ক অবরোধ করার রেখেছিলেন এবং তারা চাকরি চাচ্ছেন এইরকম ব্যানারে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখান থেকে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছেন। এখন কিন্তু ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আশপাশের যে গার্মেন্টসগুলো আছে তার সাথে ভাঙচুর শুরু করেছিল সকালে। এর ফলে কিন্তু আশপাশের যে পোশাক কারখানাগুলো আছে সব ছুটি দেওয়া হয়েছে। আপনি জানেন যে এছাড়া কিন্তু গাজীপুরের যে নবীনগর চন্দ্রা এলাকায় অর্থাৎ এখানে কিন্তু নাগরা যে পোশাক কারখানা রয়েছে সেই পোশাক কারখানার বেতন বকেয়ার যে দাবি সেই দাবিতে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন। এখানে কিন্তু শ্রমিকরা সড়ক অবরোধ করে তাদের দাবি যে আছে সেই দাবি কিন্তু তারা তুলে ধরছেন সড়কে অবস্থান নিয়ে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো আছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চললো। দুই একটি কারখানা আপনি জানেন যে সকাল থেকে অবরোধের কারণে বন্ধ রাখা হয়েছে। এছাড়া কিন্তু 98টি পোশাক কারখানায় কিন্তু গাজীপুরের শতকরা 98টি পোশাক কারখানায় কিন্তু সচল রয়েছে। সাধারণ যে শ্রমিক তারা কিন্তু কাজে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন এবং কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এই সমস্ত পোশাক কারখানাগুলো। তবে পোশাক কারখানার মালিকরা সুন্দর পরিবেশ চাচ্ছেন এবং তারা যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু পরিবেশে তারা চাচ্ছেন নিরাপত্তা চাচ্ছেন এবং পুলিশ এবং র্যাব এবং যৌথ বাহিনীর অভিযানও আমরা দেখেছি যে মহাসড়কগুলোতে জোরদার করা হয়েছে। সবকিছু মিলে কিন্তু পোশাক কারখানা পরিস্থিতি গাজীপুরের অংশ যেগুলো রয়েছে যেগুলো খোলা রয়েছে সেগুলো কিন্তু স্বস্তি আছে। আর এছাড়া কিন্তু যে চন্দ্রা এলাকায় বেতন বকেয়ার দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। এখানে কিন্তু দূরপাল্লার যে দূর দূরান্ত থেকে যে যাত্রীগুলো আছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। মোট কথা বলা চলে এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা তাদের সড়ক অবরোধ করার ফলে কিন্তু তারা একটি দুর্ভোগে পড়েছেন এবং এই দুর্ভোগ থেকে তারা মুক্তি চাচ্ছেন। এবং এখানে কিন্তু গাড়ির যে চালক তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও যেটা জানিয়েছে যে এখানে কিন্তু পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেই পচনশীল পণ্যগুলো কিন্তু গাড়িতে রয়েছে, এগুলো গাড়িতে বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে এমনটাই কিন্তু তারা বলছেন। অর্থাৎ গাজীপুরের যে পোশাক কারখানার আন্দোলন কিন্তু বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তবে আজকে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলছে যে কিছুক্ষণের মধ্যে বিকল্প রাস্তা দিয়ে এই সমস্ত আটকা পড়া গাড়িগুলোকে তারা বের করে দেওয়ার চেষ্টা করছেন। বলছেন যে পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, স্বাভাবিক করার চেষ্টা করছেন। এটাই কিন্তু জানিয়েছেন শিল্প এবং জেলা পুলিশের কর্মকর্তারা। এছাড়া কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানাগুলো রয়েছে শিল্প অঞ্চলে কিন্তু মানে স্বস্তির একটি খবর হলো যে এই পর্যন্ত কোথাও অন্য পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বস্তিতেই সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু কাজে করছেন। এবং এই ছিল আমার কাছে গাজীপুর শিল্প অঞ্চল থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। শুভ মহালয়া আজ। তিল তর্পণ, ঘট স্থাপন ও বিশেষ পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দিন কৈলাস পর্বত থেকে মর্তলোকে আসেন দেবী দুর্গা। আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। এ উপলক্ষে মন্দিরে মন্দিরে ছিল নানা আয়োজন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে চণ্ডী পাঠের মধ্য দিয়ে মর্তলোকে দেবী দুর্গাকে আবাহন করা হয়। শুরু হয় দেবীর আরাধনা। আজকে হলো পিতৃপক্ষ বাদ দিয়ে মাতৃপক্ষ শুরু হয়েছে।
মায়ের আরাধনায় আমরা ব্রতী থাকব। এবারে শারদীয় দুর্গোৎসবে বা দুর্গাপূজায় যেন মা সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দেয়। মহালয়াটা খুব আনন্দে সবাই কাটাচ্ছে, মানে খুব সুন্দর, সব জায়গায় ভালো হচ্ছে এবং পুজো আমাদের আশা করি খুব ভালো হবে। দেবীপক্ষ ঘিরে রাজধানীর সিদ্ধেশ্বরী, ঢাকেশ্বরী সহ বিভিন্ন মন্দিরে ছিল সাংস্কৃতিক আয়োজন। আবাহন সঙ্গীত, মহিষাসুর বধ, নৃত্য সহ নানা আয়োজনে ভক্তদের মাতিয়ে রাখেন শিল্পীরা। আমাদের খুব আনন্দ লাগছে, মা আসবে। বছর শেষে আমরা এই দিনটার জন্য খুব অপেক্ষা করি যে মা আসবে কখন, আমরা পুজো করব কখন। তো আজকে শুরু বোধন হবে, আগামীতে বোধন হবে। আজকে মাকে আমন্ত্রণ জানানো হলো, মা আসছে। মহালয়ার মাধ্যমে আসলে পুজো ভাবটা শুরু হয়ে গিয়েছে। আশা করছি প্রত্যেকবারের মতো এবারও অনেক সুন্দরভাবে আমরা সবাই দুর্গাপূজা পালন করতে পারবো। এবছর ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ১৩ অক্টোবর শেষ হবে শারদীয় দুর্গোৎসব। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানানি সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারই নিবে। নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেন তিনি। ভারতে পলাতক শেখ হাসিনাকে আইনি উপায়ে ফেরত চাওয়া হবে বলে জানান নোবেলজয়ী। বলেন, ভারতের সঙ্গে তার সরকার সম্পর্ক এগিয়ে নিতে চায়। লুৎফর কবি জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে নিউ ইয়র্কে সম্প্রতি ভয়েস অফ আমেরিকার মুখোমুখি হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের নানা পরিস্থিতি উঠে আসে এই সাক্ষাৎকারে। শুরুতেই বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা মনে করেন শীঘ্রই তাদের উপর জনগণের আস্থা ফিরবে। তারা দেখছে যে তাদের যে ক্ষমতা ব্যবহার করতে পারছে না, তার ফলে সেনাবাহিনীর কাছে দায়িত্ব পালন করতে হচ্ছে, সেটা তাদের জন্য খুব সুখকর বিষয় না। তরুণদের হাত ধরেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, তাদের হাতেই দায়িত্ব তুলে দেওয়া উচিত বলে মনে করেন ডক্টর ইউনূস। আমি বরাবরই বলে এসছি, এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে। আমরা তাদের হয়ে রচনা যেটা করব সেটা ঠিক হবে না। তো কাজেই আমি আবারও মনে করি যে সারা বাংলাদেশের বিষয় নয়, সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। বাংলাদেশের নির্বাচন কবে হবে, সময় ও দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে ভয়েস অফ আমেরিকার বাংলাকে জানান প্রধান উপদেষ্টা। সরকার তো কোনো মত দেয় না এই পর্যন্ত, কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। সীমান্ত সহ নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উঠে আসে সাক্ষাৎকারে। তিক্ততা পেছনে ঠেলে দুদেশের স্বার্থে সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে ডক্টর ইউনূস। আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই, সুসম্পর্ক চাই, কারণ এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার। আমরা দুই প্রতিবেশী। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাওয়া হবে বলে জানান এই নোবেলজয়ী। এটা একটা আইনগত বিষয়, নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইবো, যেখানেই থাকুক তিনি ফেরত চাইবে। যখন আইনগতভাবে আমরা যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। সাক্ষাৎকারে সার্ক পুনর্গঠনের উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। এছাড়া নতুন করে মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। ক্ষমতা যাওয়া উচিত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসরায়েল অভিমুখে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর দেশ ইরান। এর মধ্যে রয়েছে দূরপাল্লা হাইপারসনিক মিসাইল। তেহরানের প্রতিশোধমূলক হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল জুড়ে। প্রাণহানির খবর না পাওয়া গেলেও ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ নেভাতে বিমান ঘাঁটি। ইরান বড় ভুল করেছে উল্লেখ করে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের মিত্ররাও। লুৎফর কবিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। দেশটির অজানা স্থান থেকে মঙ্গলবার রাতে নিজেদের তৈরি দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় শত্রু ইসরায়েলের বুক ছিন্ন ভিন্ন করে দিতে।
ইরান থেকে 2000 কিলোমিটার দূরত্বে ইসরায়েলের তেল আবিব, অধিকৃত পূর্ব জেরুজালেম সহ বিভিন্ন জায়গায় আশ্রয় পড়ে একাধিক ক্ষেপণাস্ত্র। তার আগেই সতর্ক সংকেত সাইরেন বাজে ইসরায়েল জুড়ে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহুর প্রশাসন। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নেয়। তেল আবিবের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেককেই ঘর থেকে মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য ধারণ করতে দেখা যায়। ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু স্থাপনা। অনুসন্ধান করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অন্যতম সামরিক বিমান ঘাঁটি নেভাতিম ধ্বংস হয়ে গেছে। সেখানে বিকট বিস্ফোরণ ও কালো ধোঁয়া দেখা যায় বলে উঠে এসেছে প্রতিবেদনে। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। গাজায় ফিলিস্তিনিদের উপর অত্যাচার, লেবাননে হামলা, হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার জেরে ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেওয়া হয়েছে বলে দাবি তেহরানের। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি হুঙ্কার দিয়ে বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা হলে পরিণতি হবে আরও ভয়াবহ। ইরান ইসরায়েলের বুকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বড় ভুল করেছে, তার খেসারত দিতে হবে দেশটিকে। এক ভিডিও বার্তায় তাৎক্ষণিক এমন হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মধ্যপ্রাচ্যে শিগগিরই বড় ধরনের প্রতিক্রিয়া দেখানোর বার্তা দিয়েছে IDF। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে তেহরানের আচরণকে বেপরোয়া আখ্যা দিয়ে বিশ্বকে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে পরিস্থিতিকে আর জটিল না করে বিবদমান পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জাপানের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। শ্রমঘন এলাকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার, জানালেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। সকালে সচিবালয়ে শিশু শ্রম প্রতিরোধ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে দেয়া সংবর্ধনায় এ কথা বলেন তিনি। দ্রুতই সমস্যা নিরসন হবে জানিয়ে সচিব বলেন, সংকট সমাধানে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় সবাইকে দায়িত্বশীল হয়ে শান্ত থাকার আহ্বান জানান তিনি। প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা চা বাগানে প্রায় 3 মাস ধরে 1400 দরিদ্র চা শ্রমিকের মজুরি ও রেশন বন্ধ রয়েছে। বাগান কর্তৃপক্ষ পালিয়ে যাওয়াতে এমন পরিস্থিতি বলে অভিযোগ শ্রমিকদের। আরো জানাচ্ছেন সহকর্মী সালে লাহিকুটি। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা চা বাগান, এটা বয়স প্রায় আনুমানিক 125 বছরের পুরাতন এই বাগান এবং এই বাগানের একটি বেসরকারি বাগান। এই বাগানের প্রায় 1400 চা শ্রমিক রয়েছেন যারা নিয়মিত বাগানে কাজ করেন। তাদের এই শ্রমিকদের উপরে প্রায় তাদের পরিবারের সদস্য সংখ্যা 10,000-এর মতো। কিন্তু এই চা শ্রমিক যারা আছেন এবং পরিবারের সদস্যরা আছেন, এই দীর্ঘ 3 মাস যাবৎ কোনো বেতন ভাতা বা রেশন পাচ্ছেন না পাওয়ার পরিপ্রেক্ষিতে এই চা বাগানে অনেকটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। চা শ্রমিক যারা আছেন তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন এবং তারা বাগানের স্বার্থে কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু বাগান কর্তৃপক্ষ তাদেরকে কোনো সার্বিক সহযোগিতা করছেন না। এমনকি বাগানের যিনি ব্যবস্থাপক ছিলেন তিনিও বাগানে নেই। বারবার চা পাতা বিক্রি হচ্ছে এবং তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে চা পাতা বিক্রি করেই তাদের মজুরি ভাতা দেওয়া হবে এবং রেশন দেওয়া হবে, কিন্তু সেটা পরিশোধ করা হয় নাই। সামনেই দুর্গাপূজা, মৌলভীবাজারের যে চা শ্রমিক যারা রয়েছেন তাদের অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী। এই ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেটি হচ্ছে ভারতীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজায় তারা কোনো রকমের উদযাপন করবেন যে সেরকম তারা কোনো উদ্যোগ নিতে পারছেন না, কারণ তারা বেতন ভাতা বা রেশন পাচ্ছেন না। অনেকটা অর্ধাহারে অনাহারে তারা দিন যাপন করছেন। কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন আমাকে জানিয়েছেন যে তারা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন যে অচিরেই এটা সমাধান করা হবে। চা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন তারা যেমন রেশন ভাতা পাচ্ছেন না, পাশাপাশি প্রায়
1.5 বছর যাবৎ তাদের ঘরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। বাগান চালু আছে, বাগানে বিদ্যুৎ আছে, কিন্তু তাদের ঘরে কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার পরিপ্রেক্ষিতে তারা অনেকটা অন্ধকারে দিন যাপন করছেন এবং তাদের সন্তানরা কোনো লেখাপড়া করতে পারছেন না। কথা বলেছিলাম ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে, তিনি বলেছেন যে এ ব্যাপারে তিনি উদ্যোগ নিয়েছেন, কিন্তু বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেও বারবার কথা বলার পরেও যে চা শ্রমিকদের যে বিদ্যুৎ দেওয়ার বিষয়টি সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। চা শ্রমিকরা জানিয়েছেন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন। এই হচ্ছে মৌলভীবাজারের ফুলতলা চা বাগানের সর্বশেষ তথ্য। 70 দশকেও রাজশাহীর পদ্মায় মিলত ঝাঁকে ঝাঁকে ইলিশ। আকারে বড়, স্বাদে অতুলনীয়, দামে কম ও সহজলভ্য হওয়ায় সবার নাগালে ছিল এই অভিজাত মাছ। পদ্মার উজানে ফারাক্কা বাঁধ দেওয়ার পরও পানির প্রবাহ যেমন কমেছে, ইলিশের পরিমাণও কমতে থাকে, যা এখন প্রায় শূন্যের কোটায়। তবে পদ্মার পানির গভীরতা বাড়ানো গেলে ও মা ইলিশ ধরা বন্ধ করলে আবারও ইলিশের পুরনো সুদিন ফেরানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কাজী শাহিদের প্রতিবেদন। 70-এর দশকে পদ্মায় জেলের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ। বঙ্গোপসাগর থেকে উজানে রাজশাহী হয়ে ভাগলপুর পর্যন্ত যেত ইলিশ এবং ডিম ছাড়ত। ফারাক্কায় বাঁধ দেওয়ার পর রাজশাহীতে ইলিশ কমতে থাকে। বাঁধের কারণে পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ায় স্রোতও কমে যায়, ফলে হার্ডিন ব্রিজ অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসা বন্ধ হয়ে যায়। এই মেঘনা হয়ে পদ্মায় চলে আসে, পদ্মা হয়ে আবার উজানে এসে রাজশাহীর গঙ্গাতে আসে। এদিকে যমুনা বেয়েও ওরা আসাম পর্যন্ত যেত। আর এই পদ্মা দিয়ে এবং গঙ্গা দিয়ে ভাগলপুর অবধি ওখানে মানুষ ইলিশ ধরত। কিন্তু এটা ব্যত্যয় ঘটে গেল আমাদের এই গঙ্গায় পানি কমে যাওয়ায়। রাজশাহীর সুলতানগঞ্জ থেকে 4.7 কিলোমিটার এলাকা পদ্মা নদী থেকে ভারতের ভেতরে চলে গেছে। ফলে বাংলাদেশের অংশে মা ইলিশ ও জাটকা ধরা বন্ধ থাকলেও ভারতের দিকে তা উন্মুক্ত থাকছে। এজন্য রাজশাহীতে ইলিশ কমছে বলছেন এই গবেষক। মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধকাল থাকলেও ইন্ডিয়ান সাইডে কিন্তু নিষিদ্ধকাল নাই, যার কারণে আমরা 17 সাল থেকে 23 সাল পর্যন্ত গবেষণায় দেখছি ফারাক্কা বাঁধ বা চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার পদ্মার অংশে কোনো বড় ইলিশ পাওয়া যায় না। গত 6 অর্থ বছরে আহরণের হার লক্ষ্য করলে দেখা যায় 2020-21 অর্থ বছরে যেখানে 741 মেট্রিক টন ইলিশ আহরণ করা গেছে, সেখানে গত অর্থ বছরে তা কমে প্রায় অর্ধেকে নেমে 492 মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এখন ইলিশ সেভাবে নিচু এলাকা থেকে উজানে আসে না। নদীতে পানির গভীরতা কমে যাওয়া, বাদ দেয়া, ড্রেজিংয়ে পানি ঘোলা হয়ে যাওয়া, তীব্র শব্দের কারণে ইলিশ আসা কমে গেছে। পদ্মা এখানে অসংখ্য চর যাচ্ছে, এটা হলো এক। আর দ্বিতীয় হলো যে ওই বালু উত্তোলন করে, সেখানে একটা ভট 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 শব্দ হয়, আর ইলিশ মাছ শব্দ পছন্দ করে না। তৃতীয় হলো যে ড্রেজিং করে, যে ড্রেজিংও কিন্তু পর্যাপ্ত পরিমাণে শব্দ হয়। এই শব্দের কারণে যখন আছে শব্দ শোনে ইলিশ আর ওই জায়গায় ঢুকতেছে না, তখন আবার ব্যাক করে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন ভাটার, শরীয়তপুর, চাঁদপুর ও ভোলা অঞ্চলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মাছ ধরার কারণে উজান এলাকায় পর্যাপ্ত মা ইলিশ যেতে পারে না, তাই রাজশাহী অঞ্চলে কমছে ইলিশ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।